এইটুকু বলতে পারি, আমি যা যা ফেস করে এসেছি হয়তো অত ফেস কেউই করছি। প্রমাণ আমি হয়তো সব কথা বলতে পারবো না, কিন্তু এটা আমি তোমাকে বলছি, তুমি যে আমাকে বিশ্বাস করে তো একটা কমেন্ট করেছো। আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। ব্লগটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তার সাথে কিছু জিনিস তো কাজেও আসবে। বৃহস্পতিবারের পুজো আমার কমপ্লিট হলো, আর যেমন কর্পূর জ্বালাই সব শেষে, সেরকম কর্পূর জ্বালিয়ে যে কর্পূরের হাতটা থাকে না, সেটা এই যে প্রদীপের যে সলতে, ধরো প্রথম বিশেষ করে যখন সলতেটা ধরাবে তখন এরকম একটু কর্পূর লাগিয়ে নেবে, দেখবে চট করে ধরানো যায়। মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা করে আশিমুনি বর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর, তারপর করজোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি, কহমাত এ কেমন তোমার বিচার, অহংকার আলস্য কলহ মিথ্যা গিরেছে সংসার, উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়ন, দয়ামায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। তো আজ সকাল সকাল পুজো পাঠ সেরে নিয়েছিলাম, তার সাথে সাথে পাঁচালিও পড়ে নিয়েছি। আর পাঁচালি পড়ে নেওয়ার ফলে আমার না এত ভালো লাগে, সারা দিনটা আমার এত সুন্দর কাটে। সকাল থেকে তুমি যেমনভাবে দিন শুরু করবে, তোমার দিনটা কিন্তু ঠিক সেইভাবেই সারা দিন থেকে রাত পর্যন্ত যতক্ষণ না শুতে যাচ্ছ, ঠিক সেইরকমভাবেই তোমার কিন্তু কাটবে। আর এই যে আমার গোপালকে তোমরা দেখেছো দেওয়ালে একদম ওপর দিকে থাকে, তো আশিস স্নান টান করে নিয়ে আমি যখনই গোপালের কোনো কাজ করি বা কিছু হয়তো করানোর আছে, তখন আমি কি করি, আশিস স্নান করে যখন আসে ওর হাত পুরোপুরি যায়, কিছুর ওপর উঠতেও লাগে না, সুন্দরভাবে ও নামিয়ে একদম সেফলি সব কিছু করতে পারে। তো আমি তখন পুজো করছি, আশিসেরও স্নান হয়ে গেছে, ও সঙ্গে সঙ্গে গোপালকে নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আমার এই গোপালের অনেক অনেক কাহিনী আছে, সেগুলো না হয় আমার মনের গোপনেই থাক। তো গোপালকে আজকে একটা সোনার টিপ পরাচ্ছি। কেমন লাগছে বলো তো আমার গোপাল সোনাকে? কত সুন্দর লাগছে না? চারপাশটা অদ্ভুত রকম আলো হয়ে গেছে না দেখো, অথচ পেছনে কিন্তু কোনো আলো নেই। এই হচ্ছে তার লীলা। জানো আজকে আমাদের লাঞ্চে হঠাৎ করে বিরিয়ানি। কেন বলছি, আজকে আশিসের এক জায়গায় নিমন্ত্রণ, মানে পুরো বাজার টাজার সমস্ত রেডি, কি কি রান্না করব সমস্ত রেডি। তারপর বলছে যে আমার তো নিমন্ত্রণ আছে, তাই বললাম তাহলে আর রান্না করবো না, তুমি আমাদের জন্য বিরিয়ানি এনে দিও, আমার আর ছেলের হয়ে যাবে। তো 2 প্যাকেট এনেছে, 1 প্যাকেট আমি আর ছেলে খাবো, 1 প্যাকেট রেখে দেবো, আশিস রাতে খেয়ে নেবে। আর ওই যেদিন রান্না করতে হয় না সেদিন যে কি আনন্দ হয়। তবে বসেছিলাম না, সকাল সকাল আজকে পুজো দিয়ে নিয়েছি, তোমরা দেখেছো। আমি 9টায় পুজো দিতে বসেছি, 10:30 বেজেছে পুজো দিয়ে উঠতে উঠতে, 1.5 ঘন্টা আমার লাগে বৃহস্পতিবার। তার উপর কালকে ঠাকুরের বাসন ধোয়া ছিল না, ওটা আরো একটু সময় লেগে যায়, ওই 15-20 মিনিট মতন এক্সট্রা লাগে। পাঁচালি টাচালি সব করি একদম ভক্তি ভরে, ভালো করে প্রণাম সময় ঠাকুরকে স্মরণ করে সমস্ত কিছু কমপ্লিট করি। তো যেদিন সকাল সকাল এরকম পুজোটা মানে ফার্স্টেই হয়ে যায়, সেদিন আমার সব থেকে আনন্দ হয় জীবনে। আর যেটা বলবো সেটা হচ্ছে এই আরেকটা আনন্দ, এইটা আরেকটা হচ্ছে টাইলস। কালকে যেটা পছন্দ করে এসেছিলাম, মনের মধ্যে খুঁতখুঁতানি একটা ছিল, আজকে একদম বেস্ট টাইলসটা পছন্দ করে এসেছি, যেটা ঘরে পাতা হবে। টাইলসের মিস্ত্রিও কনফার্ম হয়ে গেছে, কার সাথে কি কাজ হবে না হবে পুরো মানে ভালো মতন সবকিছু সেট হয়ে গেছে। পরশুদিন থেকে টাইলস বসানো স্টার্ট হবে, এখনো পর্যন্ত কনফার্ম। কারণ লোক কি করবে সেটার যিনি মানে আজকে ঢুকে যাবে, টাইলস গুলো সব আজকের মধ্যে ঢুকে যাবে, হয়তো বা কালকে ঢুকতে পারে। আর এই হচ্ছে ব্যাপার। এখন এই সমস্ত হলো সকাল থেকে, যেগুলো আমি ক্যামেরায় আর তোমাদের সাথে মানে ধরতেই পারিনি ক্যামেরাতে। তো এখন খাবো হচ্ছে এই যে আমাদের এখানে মোনালিসার বিরিয়ানিটা খুব ভালো। এই মোনালিসার বিরিয়ানি আনিয়েছি, রান্নাও করতে হলো না। আজকাল সত্যি বলতে কি বলো তো, সব জায়গায় বিরিয়ানি না খেতে আমার একদম ভক্তি হয় না, জানো তো। আগে যেমন মানে বিরিয়ানি কিনে খাবো এটা ভাবলেই একটা ছোটোবেলা একটা আনন্দ ছিল, এখন এত বেশি বিরিয়ানির দোকান হয়ে গেছে। আর যে পাচ্ছে ওই বিরিয়ানির ব্লগগুলো দেখি আর মনে হয় বাবা গো, আমি একদমই বিরিয়ানির প্রতি দেখেই ভক্তি উঠে গেছে আমার, সত্যি কথা বলতে। ওই জন্য রেস্টুরেন্টে গেলেই আমি চাইনিজ খাই আর বিরিয়ানি খাই না। কিন্তু আমাদের এখানে যে দোকানটা, ছোট্ট দোকান, কিন্তু চাইনিজ থেকে মানে ভালো আর কি, চাইনিজও পাওয়া যায়, মোগলাই খাবারও পাওয়া যায়, সবই পাওয়া যায়। খুব নাম করা দোকান কুদঘাটে, ওদের বিরিয়ানিটা খেয়ে দেখলাম বেশ ভালো।
তো এইটাই নিয়ে আমি বলেছিলাম 1 প্যাকেটই আনতে, কিন্তু ভাগ্যিস 1 প্যাকেট আনেনি, কারণ ওর মধ্যে 1 পিস মাংস ছিল। তো ওই আরেকটা প্যাকেট থেকে আমি চিকেনটা খালি তুলে নিয়েছিলাম। আর আমরা বাইরের বিরিয়ানি খেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে চিকেন বিরিয়ানিটাই খাই, মাটনটা খুব একটা খাই না। তো এরপরে খাওয়া দাওয়া সেরে রেস্ট সেরকমভাবে নেওয়া হয়নি। আয়ুষ্মানের ক্লাস ছিল স্যাটারডে, ও দুপুর বলতে 4টের সময় ও পড়তে যায় কম্পিউটার, তারপর আবার ওর ম্যাথস থাকে, ফলে ওর হোমওয়ার্ক করানো এই সমস্ত ব্যাপার লেগেই থাকে। তাই খুব একটা আমি থার্সডেটা রেস্ট করবার সময় পাই না। এখানে সন্ধ্যা হয়ে গেছে, এখন যেরকম প্রত্যেক দিন সন্ধ্যার মতন দুধ গরম করতে বসানো আমার একটা ডিউটি, সেই রকম ডিউটি করতে চলে এসেছি। আর তার সাথে নিজের জন্য চা বানাবো। আয়ুষ্মানকে আজকে দুধ দেবো, আবার পরে বলছে আমাকে ওর মধ্যে একটু কফি মিশিয়ে দেবে। তো ওই 1 ফোঁটা কফি ছিল, সেটাই মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু ওকে দুধটাই পুরোটা দিয়েছি। আর কফি মানে এই যে দেখো একটা প্যাকেট কাটা ছিল, একটুখানি 1 ফোঁটা ছিল, সেইটাই আর কি জাস্ট ফর ফ্লেভার আমি দিয়েছি ওকে। আর এদিকে আমার জন্য আজকে এই বাটিটাতেই চা বসিয়ে দিয়েছি। তো আমার জানি না কেন মনে হয় যে কোনো বাটিতে চা করলে না চা ভালো হয় না, পার্টিকুলার কিছু কিছু বাটি থাকে, সেই বাটিটাতেই চা করলে তবেই সেই চাটা খেতে ভালো লাগে। তো এই যে এখানে আগে আমি আয়ুষ্মানকে দিয়ে আসি, কারণ ও আবার পড়তে যাবে, ম্যাথস পড়া আছে, সায়েন্স আছে, তো ওই জন্য ওকে আগে দিয়ে দিলাম। ও 3টে বিস্কিট দিয়ে ওটা খেয়ে নেয়। আর এখন ওকে সকালবেলা আমি দুধ হরলিক্স খাইয়ে কদিন স্কুলে পাঠাচ্ছি। এখন না সকালের দিকে মানে ছাতু বা ভাত এই ধরনের কিছু দিচ্ছি না। শীতকাল তো, শীতকালে একটু গরম গরম দুধটা খেয়ে গেলে ভালো লাগবে। আর এখন দেখো আবার সেই ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু গায়ে সোয়েটার দিতে হচ্ছে। এদিকে আমি শীতের মোটামুটি অর্ধেক জামা কাপড় ঢুকিয়ে দিয়েছি। আর এই যে ফ্রিজে কিছু বিট গাজর আর বিনস ছিল, আর এই গাজরটা একটু পুরনো হয়ে মানে অনেক দিন হয়ে গেছে, আমার চোখ এড়িয়ে গেছিলো আর কি, ঝুড়ির মধ্যে দেখি পড়ে রয়েছে, তো ওটাকে ইউজ করে নেব। আজকে বিট গাজর আর মটরশুঁটি আলু দিয়ে ভেবেছিলাম তরকারি করব, তারপরে ভাবলাম না ভাজা ভাজা করি, খেতে বেশি ভালো লাগবে। তো আমি যখনই এরকম শীতকালীন সবজি দিয়ে করি ভাজা, তখন না আমি একটা আলাদা প্রসেসে করি। আজকে সেই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। খুব সামান্য পরিমাণে আমি সর্ষের তেল নিলাম কড়াইতে, তার মধ্যে দিয়ে দিলাম কিছু বাদাম, কাঁচা বাদাম, এগুলো আমার ঘরে থাকেই আর কি। চিড়ের পোলাও এই ধরনের খাবার করলে একটু বাদাম দিলে খেতে ভালো লাগে, চীনা বাদাম আর কি যেটা, সেই বাদামটাকে বেশ ভালো করে সর্ষের তেলে একদম ভেজে নেব, যাতে পুড়ে না যায় সেই পর্যায়ে ভেজে নেব। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে একটা বাটির মধ্যে আলাদা করে তুলে রাখছি। এইটা না মানে এত ভালো হবে খেতে, তোমার মনে হবে তুমি যেন ভেজিটেবল চপ খাচ্ছ। এই ভাজাটা এতটাই টেস্টি হয়, আর খুব সামান্য তেলে, যে 1 গাদা তেল লাগছে কিন্তু তাও নয়। দেখো এরপরে ফোড়ন হিসেবে এখানে দেবো 5 ফোড়ন, তোমরা যদি চাও শুকনো লঙ্কা দিতে পারো, বা এই পর্যায়ে চিলি ফ্লেক্সও দিতে পারো, মুখে বেশ ঝালঝাল পড়লে খেতে ভালো লাগবে। আমি তো আয়ুষ্মানের জন্য পুরোটাই স্কিপ করি আর কি, শুকনো লঙ্কাটাকে বাদই দিয়ে দিই। এরপর এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম, আলু, তারপরে মটরশুঁটি রেখেছি, মটরশুঁটিটাও দেবো। এখানে দেখো একটা আলাদা শেপে কিন্তু আমি কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটেছি, যেহেতু এটা ভাজা করব তো সেই জন্য। আর যদি তরকারি করতাম তাহলে ডুমো ডুমো করে করতাম। তো এটাকে আমি দিয়ে এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি অল্প লবণ অলরেডি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু পরে দেবো। এই দেখো মটরশুঁটি সেই আমি তো স্টোর করে রেখেছি, আর কিছু কিছু না বাইরে রাখি যাতে একদম বরফ না থাকে। তো মটরশুঁটি অনেক দিন হয়ে গেছে আমার স্টোর করা অলরেডি, আরও যদি পাই এর মধ্যে আরও নিয়ে এসে আমি স্টোর করে রেখে দেবো সারা বছরের জন্য। কিন্তু মটরশুঁটি যতক্ষণ থাকে আমার বাড়িতে ততক্ষণ পর্যন্ত খাওয়া হয়, এই হচ্ছে ব্যাপার, 1 বছরের জন্য থাকে না। তো এদিকে সবজিটা যখন বেশ আধা সেদ্ধ হয়ে গেছে, মানে আধা সেদ্ধ মানে প্রায় সেদ্ধ হয়ে গেছে, তারপরে এর মধ্যে কিন্তু গুঁড়ো মশলা অ্যাড করেছি আমি। হলুদ গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছি, আর দেবো সামান্য পরিমাণে চিনি। এমনি গাজর বিট এগুলো একটু মিষ্টি মিষ্টি হয়, তাও একটা দিলে খেতে ভালো লাগে। আর যেটা দেবো লাস্টে, যেটা বললাম অন্যরকম হবে, লাস্টে এটা দিয়েছি কিন্তু ধনে গুঁড়ো। এটা ঘরে বানানো, আমি নিজে বানাইনি, এটা আমার জায়ের ঘর থেকে নিয়ে এসেছি। গোটা ধনে কেনা আছে, খালি গুঁড়োটা করা হয়নি, এতদিন ছিল ওটা একদমই জাস্ট বাড়ন্ত হয়ে মানে শেষ হয়েছে, তো সেই জন্য আমি এখানে ওই এনে দিয়ে দিলাম। এরপরে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই হালকা হাতে একটুখানি ডললেই তো বেরিয়ে যায়, তো ওগুলোকে যতটা সম্ভব খোসাগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করছি। তো এদিকে তরকারি হয়ে গেছে, আর রুটিও আমি সাথে সাথেই গরম গরম করে নিয়েছি। তারপরে এখানে আমি বসেছি, এই যে সবজিপাতিগুলো সকাল থেকে না বাইরেই পড়ে রয়েছে, ঢোকাবার আর সময় পাইনি। একবার আমি তোমাদের বলি না, কোনো কাজ যদি ভাবি যে এখন আর করব না পরে করব, ব্যাস ওইটা মানে ডিলে হতেই থাকে। তো সেই জন্য আমি ভাবলাম না, আমি ডিনারটা করবার আগে করে নিই। আর এই যে আশিস এসেছে, আর দেখো না বলে আজকে নাকি চকলেট ডে, বলে আমার জন্য 2খানা চকলেট এনেছে। অ্যাকচুয়ালি আমি ওকে বলেইছিলাম যে আমার ওই ডার্ক চকলেটটা তো তোমরা দেখলে না আগের দিন, আয়ুষ্মানকে একটু দিলাম আর শেষ হয়ে গেছে। তাই বললাম বাবা তুমি ফেব্রুয়ারি মাস হয়ে বলতে না বলতে তুমি চকলেট এনে দিলে, আমি যদি কবে কি চকলেট ডে কি টেডি ডে এসব আমি জানি না, নিয়ে এসেছে আমার কাছে, ওটাই স্পেশাল ডে হয়ে গেছে আর কি। তা আবার 2টো, আর আমি এখানে বলছি ওকে এসব ডে পালন না করে বউকে রেসপেক্ট দাও, ওটাই অনেক।
এই সমস্ত নেই খুনসুটি কিচ্ছু জানো না তুমি। আগে যে ফেব্রুয়ারি মাস সেটাই জানো না। জানি না বলে বলে আমাকে নিতে হয় সবসময়। আজকে রোজ ডে, একটা রোজ দেবে গো, তবে দিয়েছে। সব এই সমস্ত বাজারপাতি নিয়ে এসেছিল। আজকে শুক্তো খাবার কথা ছিল, কিন্তু আমরা তো দেখলেই ওই সমস্ত খেয়েছি। এক প্যাকেট বিরিয়ানি রয়ে গেছে, খালি মাংস নেই ওর মধ্যে। আর এই যে বেগুন, আজকে এই বেগুনগুলো কি করব, ভাজা নিয়ে আসলাম, দেখতে ভালো লাগলো, ভাজা করবো, কেমন খেতে কালকে দেখবো। এই বেগুন ভাতে নাকি খেতে খুব ভাল লাগে গো, একদিন করে দেখতে হবে। সেদ্ধ ভাতে মানে সেদ্ধ আর কি। এই বেগুন ভাতে খেয়ে দেখতে হবে, কাঁচা তেল দিয়ে নাকি খুব ভাল লাগে। না না, মুখ টুক জ্বলবে। এই না, ভালো লাগে গো। কালকে টমেটোর চাটনি করবো। একটা টমেটো নিয়ে এসেছে, ভেঙে দিয়েছে। ডাটার বাড়ি খেয়েছো আগে তোমরা? দেখো আমি দুটো ডাটা নিয়ে এসেছি, একটা ডাটা ড্যামেজ করে দিয়েছে। আরে কি বলবো, এমন অবাধ্যতা করে, তারা করেছি। আর ওটা হ্যাঁ হ্যাঁ অবাধ্যতাই তো করেছিস। বলছি ব্যাকরণটা নিয়ে বস, বইটই নিয়ে তেজ দেখাচ্ছে। দিয়েছি ডাটার বাড়ি একখানা। তো আমাদের ডিনার হয়ে গেছে জানো তো। আর আমি আজকে একটা খুব ভালো কোয়েশ্চেন পেলাম, এখনো আমি ওর রিপ্লাই দিইনি। আমি কোয়েশ্চেনটা বলছি। দেখো রাত্রিবেলা সানগ্লাস পরে, তো প্রশ্নটা বলি। আমাকে এখানে স্নেহা শ কমেন্ট করেছে, তুমি কি কখনো এত ডিমোটিভেট হয়ে হও যে ইউটিউব বন্ধ করার ইচ্ছে করে? যদি হ্যাঁ, তাহলে কিভাবে ডিল করো? আমার মনে হয় না এমন কোনো ডেলি ব্লগার আছে যার এরকম সিচুয়েশন আসে না। আমার এটা একদম ফার্স্ট, এটা আমার মনে এলো। এবারে সেকেন্ড আমার কথা বলি। আমার প্রায় হয় এই জিনিসটা, প্রায় মনে হয় এক তো ভিউজ প্রচণ্ড ডাউন। শুধু আমার নয়, আমার মতন যারা ডেলি ব্লগ করে, মানে যাদের এই ধরনের কাজকর্ম আমরা যারা দেখাই, মানে নতুনত্ব বলতে গেলে ধরো সংসারের কাজে তো কোনো নতুনত্ব থাকে না, তারপরেও আমাদের ডেলি ব্লগ দিতে হয়, ডেলি একরকম টাইটেল ক্রিয়েট করতে হয়, রোজের কাজকে নতুনত্ব করে প্রেজেন্ট করতে হয়, যেটা খুবই হেকটিক আর ভীষণই মনোটোনাস, নিজের কাছে কষ্টসাধ্য। মানে একটা কন্টেন্ট কি দেব, কি করব, মানে কোন কাজটা হাইলাইট করব, কোন জিনিসটাকে তুলে ধরবো, যে একটা রুটিন তৈরি হবে, যেটা বেসিক্যালি আমার মাথায় চিন্তা থাকে। আমি একটা রুটিন শেয়ার করতে চাই, সেটা মর্নিং রুটিন, ইভিনিং রুটিন, আফটারনুন রুটিন। যেটা সাধারণত আমি বেশিরভাগটা তোমাদের সাথে শেয়ার করি ইভিনিং রুটিন আর মর্নিং রুটিনটা, কারণ ওটা আমার খুব ভালো লাগে। ওই দুটো রুটিনই আমার ভীষণ পছন্দের রুটিন। তো কি হয়, ওগুলোতে যে যে কাজগুলো থাকে সেগুলো আমি তুলে ধরবার চেষ্টা করি। এত পরিশ্রম করি আমি, প্রচুর পরিশ্রম করে যেটুকু রোজগার করেছি আজ পর্যন্ত ইউটিউব থেকে, প্রচুর পরিশ্রম করেছি। আমার কখনো এই জিনিস মনে হয় না টাকাটা আমি খুব সহজে রোজগার করলাম। আমার ক্ষেত্রে এটা হয়েছে, কারণ আমি, তোমরা জানোই কতটা পরিশ্রম করেছি, কিন্তু সেই তুলনায় আমি যে খুব ভালো কিছু ফল পেয়েছি এমন নয়। আমি প্রচুর ইউটিউবারদের দেখি যে এমন কিছু খাটাখাটনি না করেই জীবনে এত কন্ট্রোভার্সি এসেছে তাদের, যে তারা হাইলাইটও হয়েছে। তবে ওই জিনিসটাকে ধরে রাখাও তো চারটিখানি কথা নয়। তাই জন্য আমি কখনো ওই জায়গায় পাই দেবো না। তো আমার লাইফে যেটা হয় আমি সেটাই তুলে ধরি। বা যখন দেখি যে একটা ভিডিও এত সুন্দর করে ক্রিয়েট করলাম, এত সুন্দর করে তৈরি করলাম, তার মধ্যে রেসিপি দিলাম, ডেলি কাজ দিলাম, বা ভীষণ সাধারণ জিনিসকে তুলে ধরে ভিডিও, মানে আমার কাছে মনে হলো সেটা খুব স্পেশাল। আর আমি কেন, আমার মনে হয় আমার প্রচুর দর্শকরা জানে, কারণ আমি জানি আমি কী ধরনের ব্লগ দেখতে ভালোবাসি, আর আমি ঠিক সেই জিনিসটাকেই প্রেজেন্ট করি। এবার যখন দেখি যে এত ভালো ভিডিওটা মানুষ, দর্শক দেখলো না, অথচ যে ভিডিওটায় কিছুই নেই হয়তো সেটাই খুব ভালো মতন ভিউজ হয়, কিন্তু যে জিনিসগুলো ধরো খুব ভালো করে দিলাম, মর্নিংয়ের কিছু জিনিস, তো আমি একটা কথাই তখন মনে হয় যে রোজ একই জিনিস আর ভালো লাগছে না। তার উপরে একটা এক্সপেকটেশন থাকে, এতদিন কাজ করছি, এত ইয়ে হচ্ছে, ভিডিও যে ভাইরাল হয়নি তা না, ভিডিও ভাইরাল হয়েওছে, কিন্তু মিলিয়ন অবধি কখনো যায় না, মানুষ শেয়ার করে না, ভালো ভালো জিনিসগুলো মানুষ শেয়ার করে না। যদি কিছু কখনো উল্টোপাল্টা কিছু থাকে মানুষ সেটা শেয়ার করে, কিন্তু ভালো জিনিস কাউকে শেয়ার করে না। তো তখন ভাবি যে না, আর ইচ্ছে করে না। তারপরে কিভাবে আমি নিজেকে মোটিভেট করি, সব থেকে বড় মোটিভেশন দেয় আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড বলে ভিউজের দিকেও তাকাতে হবে না, তোমাকে টাকার দিকেও তাকাতে হবে না, তুমি কাজ করো, তোমার কাজ করা তো তুমি কাজ করো। ও এটা সবসময় আমাকে বলে, মানে ওর সামনেই আমি বলছি, ও আমাকে সব সময় বলে, এত দেখছো কেন, তোমার কি মানে ইউটিউবে টাকা না থাকলে বা না হলে কি তোমার কোনো অসুবিধা হবে? তা তো হবে না, তাহলে তুমি অত চিন্তা করছো কেন? তুমি যেটা করছো, তুমি তোমার কাজটা ধারাবাহিকতাটা বজায় রাখো, বাকি যা হওয়ার হবে।
ও সব সময় এটা বলে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার মনে হয় যে এই যে ক্যামেরাটাই যে হোল্ড করে আছি না, তোমাদের সামনে যে কথা বলছি, এটা একটা অভ্যেস হয়ে গেছে। আজ 2020 থেকে শুরু করে 2025 5 বছর হতে চলেছে। আমি মানে ইউটিউবে এলাম তখন আমার 29 না 30 হ্যাঁ 30 হয়নি, 29 30 30 বছরের জন্মদিন থেকে বোধহয় আমার ইউটিউবে আছে সেলিব্রেশন। তো 35 বছর হবে এবার আমার। তো 5 বছর হয়ে গেল যে আমি ইউটিউব করছি, সাথে সাথে তখন বয়সও বাড়ছে, অভিজ্ঞতাও বাড়ছে, আমার ছেলেটাও বড় হয়ে গেল তোমাদের চোখের সামনে দিয়ে। অত ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি ভিডিও করা শুরু করি, সেখান থেকে আজ আয়ুষ্মানের বোধহয় তখন 6 বছর, আয়ুষ্মানের 11, তো 6 বছর তখন থেকে আমি ব্লগ করা শুরু করি। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, তো ডিমোটিভেট হই। একটা সময় এত ভিউজ হতো, এখন আমার মানে ডেলি ব্লগারতে প্রচুর ভিউজ হতো, এখন ডেলি ব্লগারের কোনো ভিডিও ট্রেন্ডিংয়ে থাকেই না। তো আসে তখন আবার ভাবি না, এটা আমার কাজ, এতদিন ধরে করছি, অভ্যাস, সেটাকেই কন্টিনিউ করে যাই, এইভাবেই নিজের সাথে ডিল করি। মাঝে মাঝে ব্রেক নিই, একটা দিন 2 দিনের ব্রেক নিলে আবার কাজ করার উৎসাহ আসে। তবে একটা কথাই বলবো, ডেলি ব্লগারদের কোনো কাজকে কখনো খুদ ধরার আগে বা খুব মানুষের এটা চিন্তা করা উচিত যে সত্যি প্রত্যেক দিন একটা ব্লগ তৈরি করা এবং সেটাকে একটা টাইটেল দেওয়া, এটা এতটাও সহজ নয়। আর একটা কথা বলি বন্ধু, তোমাদের বলছি, অনেকেই বলো তুমি এই দিন মানো না, তুমি ষষ্ঠী মানো না, তুমি কি তারপরে শনিবার মাংস খাও, বৃহস্পতিবার মাংস খাও। আমি একটা কথা আবারও বলছি বন্ধু, দেখো তোমরা ছোট থেকে একটা জিনিস দেখে বড় হয়েছো যে ষষ্ঠীতে এটা মানতে হয়, বা বৃহস্পতিবার দিন এইটা মানতে হয়, বা শনিবার দিন এইটা মানতে হয়। তোমরা কোনোদিন ওই নিয়মটা থেকে বিচ্যুত হতে পারবে না। বা শ্বশুরবাড়ি সে দেখলে শাশুড়ি এটা মানে, তুমিও মানলে, তোমার মানতে মানতে বা তোমার মনেই হবে যে না আমার শ্বশুর শাশুড়ি বা আমার বড়রা এটা মানছে, আমিও মানি। তো সেম ব্যাপার, আমি তো আলাদা করে অন্য কারোর নিয়ম ধরে আমার সংসারে সেটা করতে পারবো না। যেমন আমি আমার মাকে দেখেছি ছোট থেকে, যেগুলো মানতে, ঠিক সেগুলোই আমি মানবো, যেগুলো আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে ঠিক সেই রকমই করবো। তো ব্যাপারটা হয়ে যায় এরকমই, তোমরা আমাকে দেখছো, তোমাদের নিয়মটা তোমরা আমাকে বললে, আমাদের সেই নিয়মই নেই। হ্যাঁ, অনেকের আছে জামাই ষষ্ঠীতে নিরামিষ খায়, অনেক ফ্যামিলিতে এটা আছে, আমাদের ফ্যামিলিতে সেরকম কোনো নিয়ম নেই, আমরা জামাই ষষ্ঠীতে একদম চব্যচস্য খাই, ভাবলেই মানে কেমন লাগে জামাই ষষ্ঠীতে নিরামিষ খাবো। তো ব্যাপারটা ঠিক এরকম, অনেকের রান্না পুজো থাকে, আমাদের রান্না পুজো নেই। আমাদের আবার যে পুজো আছে, যেরকম আমাদের লক্ষ্মী পুজো হয়, অনেকের বাড়িতে সেই দিন হয় না, তাদের মানে কালী পুজোর দিন, দীপাবলির দিন লক্ষ্মী পুজো হয়। আচ্ছা, অনেকে শনিবার দিন, মঙ্গলবার দিন নিরামিষ খায়, অনেকে সোমবার নিরামিষ খায়, তারা তো আর শনি রোববার, যারা শনি মঙ্গলবার খায় তারা নিশ্চয়ই সোমবার নিরামিষ খায় না। তো প্রত্যেকের নিয়ম কানুন সব কিছু আলাদা থাকে, তো সেইগুলো নিয়ে কাউকে বিচার করা যায় না কোনো মানুষকে। আমি যেমন সত্যি বলতে কোনো নিরামিষ মাঝখানে শনিবার দিন খাচ্ছিলাম, এখন আর খাওয়া হচ্ছে না, আবার ওটা নিজের ইচ্ছেতেই করছিলাম যে একটু মন্দিরে যেতে পারি, নিরামিষটা খেলে বড় বাবার মন্দিরে যেতে পারি, এখন আর সেটা হচ্ছে না। আর এই যে আমার পলুপানু এসে গেছে, পলুপানুকে অনেক বকু দিয়ে আমি। আর একটা কমেন্ট আজকে পেলাম যে নতুন বিয়ে হয়েছে ওর, সবসময় মনে হচ্ছে এ আমার নামে কিছু বলছে, ও আমার নামে কিছু বলছে, খালি শুনি। এইরকম ভুলেও করো না, শরীর খারাপ হয়ে যাবে। আমি নিজের ভুক্তভোগী, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, শরীর খারাপ হয়ে যাবে। আমি নিজে এরকম ছিলাম, কেউ কিছু বলছে শুনি তো আমার নামেই বলছে, আমি শুনতেও পাচ্ছি যে হ্যাঁ আমার নামেই বলছে, এবং লুকিয়ে লুকিয়ে না, জোরে জোরে চিৎকার করে করেই বলছে। সেটা ইভেন যদি এখনো হয়, আমি কি করি জানো, আমি ওই ঘরে আছে বাবা, জিওমেট্রি এখানে আছে, এখানে সব বের করে রেখেছিলাম, নীল বক্সের মধ্যেই সব। তো আমি কি করি জানো, আমি গান চালিয়ে দিই, গান চালিয়ে আমি শুনি না, আমার কানে যাতে না যায় আমি ঠাকুরের গান চালিয়ে দিই। কে কি বললো তাহলে না, মানে তোমার কানে যদি না যায় তাহলেই হলো। এই আগে আমি এই সমস্ত শুনি কি বলছে, আর এলেই আমার বরকে বলতাম জানো তো এরকম এরকম বলছে, আমি এরকম কিছু করি, তাও কেন বল, আর আমার বর রেগে যেত, হ্যাঁ তুমি আড়ি পেতে শোনো। এই করে করে আমার নার্ভের প্রবলেম হয়ে গেছে, এখনও আছে। এই যে বুক ধরফর করা, একটুতেই আতঙ্কে থাকা, কোনো কারণ নেই, কোনো কিছু নিয়ে আতঙ্ক থাকার আতঙ্ক চলে আসে আমার। তো এই জিনিসগুলোকে যত অ্যাভয়েড করবে, তোমার ভেতরে যত কম নেবে, তত ভালো থাকবে, সুস্থ থাকবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, দেখবে এগুলো ওই যে বললাম কানে না নিলেই হলো। হ্যাঁ, এই সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, এইটুকু বলতে পারি। আমি যা যা ফেস করে এসেছি হয়তো অত ফেস কেউই করো না। তো সময় সব কিছু হিল করেছে, এটা তো আমি তোমাদের বলছি, প্রমাণ আমি হয়তো সব কথা বলতে পারবো না, কিন্তু এটা আমি তোমাকে বলছি, তুমি যে আমাকে বিশ্বাস করে তো একটা কমেন্ট করেছো। তো এই বন্ধুরা, তোমাদের সাথে আজকের এই কথাগুলো শেয়ার করলাম।
আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতন বিদায় নিই, আবার আসছি আগামীকাল। ততক্ষণে সকলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।